এবার এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল আসাম সরকার। বাংলাদেশের অনুপ্রবেশের সমস্যা জর্জরিত যে পার্টিকুলার জায়গাগুলি আছে এবং যেগুলো এখনো অরক্ষিত জায়গা, ঠিক সেখানের মানুষরা এবার থেকে পিস্তল রাখার লাইসেন্স পাবে সরকারের থেকে। সাম্প্রতিক সময় এই পার্টিকুলার জায়গাগুলোতে এমন কিছু ঘটনা চোখে পড়েছে যা ভারতীয় সাধারণ নাগরিকের জন্য অত্যন্ত উদ্বেগের। এবং এমন কিছু ঘটনা আমাদের সামনে এসছে, সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই অরক্ষিত জায়গাগুলো কোনোভাবে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ব্যবহার করার চেষ্টা করছেন এবং তারা ভারতে ঢুকে ভারতীয় নাগরিকদের উপর ঝাঁপিয়ে পড়ছেন। এই উদাহরণও আমাদের সামনে এসছে। আর আসামের মতো রাজ্য এবার সিদ্ধান্ত নিল এই বাংলাদেশের অনুপ্রবেশকারীর হামলা সামলানোর জন্য এই পার্টিকুলার বর্ডার এরিয়ার মানুষেরা বন্দুক রাখার লাইসেন্স পাবে, তাও আবার খোদ সরকারের থেকে। কাল দিনভর এ বিষয়ে বিতর্ক হলো, একাধিক প্রশ্ন উঠলো, সমালোচনা হলো, কিন্তু সব মিলিয়ে যে প্রশ্নটা সব থেকে বেশি মাথাচাড়া দিয়ে উঠলো তা হলো আজকে দেশের স্বার্থেও এবং সুরক্ষার জন্য পরবর্তীকালে বর্ডার এরিয়ার সমস্ত রাজ্যই কি আসামের এই পথে হাঁটবে? কারা লাইসেন্স রাখতে পারবেন, কারা লাইসেন্স রাখার ছাড়পত্র পাবেন, এবং আসামের মুখ্যমন্ত্রী খোদ এ বিষয়ে কি বলেছেন, সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। অত্যন্ত ইন্টারেস্টিং একটা সিদ্ধান্ত এবং আমার তো এটাকে ঐতিহাসিক সিদ্ধান্ত মনে হচ্ছে। আমি জানি না আপনারা কিভাবে দেখছেন, কমেন্টে জানাবেন এই সিদ্ধান্ত নিয়ে আপনারা কিভাবে দেখছেন। কিন্তু ঐতিহাসিক সিদ্ধান্ত এই জন্যই কারণ এবার বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যু সম্পূর্ণভাবে বিনাশ করতে আসাম সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা এক কথায় নজিরবিহীন, এবং অন্য রাজ্য এখনো এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সাহসটুকু পায়নি। দেখুন সিদ্ধান্ত কি কি নেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে বেসিক্যালি অরক্ষিত এবং প্রত্যন্ত অঞ্চল যেখানে কাঁটাতার দেওয়া এখনো সম্ভব হয়নি। আপনারা জানেন বিভিন্ন জায়গায় এখনো কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। স্পেশালি বাংলাদেশ সরকারের বিভিন্ন ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়েছে। কিছু জায়গায় ঘন জঙ্গল, নদী, বিভিন্ন জিওগ্রাফিক্যাল একটা ডিসঅ্যাডভান্টেজ আছে দু দেশেরই। এর ফলে ওই জায়গাগুলোতে বিএসএফ ও হয়তো সে অর্থে ঠিকভাবে পাহারা দিতে পারেন না, বিভিন্ন কারণ আছে। বিস্তারিত আলোচনা বিভিন্ন ভিডিওতে করেছি, আজকে আর করছি না। কিন্তু এই জায়গায় কিছু সাধারণ ভারতীয় নাগরিকও থাকেন। কিছুদিন আগে মেঘালয়ের একটি ঘটনা আমি সকলের সামনে নিয়ে এসেছিলাম। আমি এই ঘটনাগুলো বারংবার আমার ভিডিওতে নিয়ে আসছি কারণ মেন স্ট্রিম মিডিয়াগুলো দেখায় না। কিন্তু আজকে দেখুন আসাম সরকার এই ঘটনাগুলো এতটাই গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণভাবে বিচক্ষণতার সঙ্গে ভেবেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, অ্যানালাইসিস করেছেন, তা কিন্তু নিঃসন্দেহে নজিরবিহীন। এবং পরবর্তীকালে অন্য রাজ্যগুলো আসামের এই সিদ্ধান্ত ফলো করলে অবাক হওয়ার কিছু নেই। মেঘালয়ে বাংলাদেশের পুলিশের সঙ্গে জড়িত এক ব্যক্তি, তিনি দলবল নিয়ে ভারতে ঢুকতে চেয়েছিলেন এবং ভারতে ওই বর্ডার এরিয়ায় একজন দোকানদার ছিল। এই দোকানদার রাতে যখন ঘুমাচ্ছিল তখন তাকে হাত পা বেঁধে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল এবং দোকানদার কোনো রকমে এই মোটিভটি বুঝে পালিয়ে আসতে কিন্তু সফল হয়েছিল বলে তিনি প্রাণে বেঁচেছিলেন। পরবর্তীকালে বিএসএফ ওই জায়গায় চলে আসে এবং বাংলাদেশের সেই অনুপ্রবেশকারীদের আটক করা সম্ভব হয়। কিন্তু কেন সাধারণ নাগরিকের হাত পা বেঁধে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছিল, সে হয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, সেটা কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের অনুপ্রবেশকারী বা স্পেশালি এই জঙ্গি টাইপের ব্যক্তিরা সাধারণ মানুষদের যে আক্রমণ করছে তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। আর এইখানে সাধারণ মানুষের নিরাপত্তাকে সিকিউর রাখার জন্য আসাম সরকার কিন্তু এই সিদ্ধান্ত নিল। অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে যারা থাকেন তারা লাইসেন্স রাখার ছাড়পত্র পাবেন, পাশাপাশি যাদের বিপক্ষে কোনো ফৌজদারি মামলা নেই বা রেকর্ড নেই তারা লাইসেন্স রাখার জন্য আবেদন করতে পারেন। শারীরিক এবং মানসিকভাবে আপনাকে সুস্থ হতে হবে এবং বয়স 21 বছরের বেশি হতে হবে, তাহলেই আপনারা লাইসেন্স রাখার এই আবেদনটি করতে পারবেন। আসামের মুখ্যমন্ত্রী কি বলেছেন, একদম সরকারি বিবৃতি। এই সরকারের বিবৃতিতেই পরিষ্কার বোঝা যাচ্ছে এই সরকার চাইছেনটা কি। এই সরকার বাংলাদেশের অনুপ্রবেশকারী একদম কমিয়ে শূন্যতে নিয়ে আসতে চাইছেন। অত্যন্ত পজিটিভ একটা অ্যাটিটিউড, আমাকে এটা অ্যাপ্রিসিয়েট করতেই হবে। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হতে পারে, এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হতে পারে, প্রশ্ন হতে পারে। সেই প্রশ্নগুলোর উত্তর আমার মনে হয় আজকেই দেওয়ার মতো সময় হয়নি, কারণ কালকে এই সিদ্ধান্ত আসামের পক্ষ থেকে নেওয়া হয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী কি বলেছেন? আসামের মুখ্যমন্ত্রী বলেছেন, যদি আমি ভারত এবং বাংলাদেশ সীমান্তের কাছে থাকি বা রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বসবাস করি অথবা এমন একটি অরক্ষিত এবং সংবেদনশীল এলাকায় থাকি যেখানে আমার সম্প্রদায়ের সংখ্যা কম এবং অন্য সম্প্রদায় যদি 90 থেকে 95% থাকে বা আমার সম্প্রদায়ের মানুষ যদি 5% থাকে, তাহলে সংস্কৃতি, অর্থনৈতিক এবং নানা কারণে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা হতে পারে, উত্তেজনার পরিবেশ তৈরি হতে পারে। যদি এমন কোনো পরিস্থিতি হয় তাহলে ছোট ঘটনা উত্তেজনার আবহ তৈরি হতে পারে। সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করতে পারে, ঘরবাড়ি পুড়িয়ে দিতে পারে এবং নানা ঘটনা ঘটতে পারে। একটি থানায় 6 থেকে 12 জন কনস্টেবল থাকেন। উত্তেজনার ওই জায়গায় পৌঁছাতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। তাই পুলিশ যতক্ষণ না আসছে ততক্ষণ নিজেদের সুরক্ষিত করা প্রয়োজন। যদি এটা অনেকে জেনে থাকেন যে যার উপর হামলা করছি তার কাছে আগ্নেয়াস্ত্র আছে, তাহলে এই হামলা থামানো যেতে পারে। দেখুন, বর্ডার এরিয়া, আসামের বর্ডার এরিয়াতে হিন্দুদের সংখ্যা কিছুটা কম বিভিন্ন জায়গায়। সেখানে বারবার অভিযোগ উঠছে বাংলাদেশের অনুপ্রবেশকারী ঢুকে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হিন্দুদের উপর কিছু ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে পারেন, এই আশঙ্কা তৈরি করা হচ্ছে এবং এইভাবেই ভারতকে অশান্ত করা হচ্ছে। এটা কিন্তু ভারতবর্ষের লং টার্ম জিওপলিটিক্যাল প্ল্যানে এফেক্ট করার চেষ্টা। এটা কিন্তু শুধুমাত্র আসামকে টার্গেট করছে বা মেঘালয়কে টার্গেট করছে কিংবা বাংলাকে টার্গেট করছে, এইভাবে পুরোটা ভাববেন না। হ্যাঁ, অবভিয়াসলি যে লোকাল গভর্নমেন্ট তারা এটাকে প্রোটেক্ট করতে পারে, যেমন আসাম সরকার করছে, কিন্তু ওভারঅল যে প্ল্যানিংটা তা কিন্তু ভারতবর্ষের সার্বভৌমত্ব, শান্তিকে বিঘ্নিত করার একটা পরিকল্পনা যা আসাম সরকার মনে করছে এবং সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ ওপার থেকে এসে আরো দলবদ্ধ হয়ে সংখ্যালঘুদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে, এই ধরনের ভাবনা আসাম সরকারের মধ্যে কিন্তু কাজ করছে। ফলে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি পরিষ্কারভাবে আসামের মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্যের ভূমিপুত্র ও জনজাতিরা কিছু ক্ষেত্রে, দেখুন এত গুরুত্বপূর্ণ কথা মেন স্ট্রিম মিডিয়া কেন আলোচনা করছেন, আমি বারবার এই প্রশ্ন তুলছি। এগুলো আলোচনা করা উচিত, এই জন্য আমি আপনাদের কাছে নিয়ে আসছি। আপনারা পারলে ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। এখানে বলা হচ্ছে রাজ্যের ভূমিপুত্র ও জনজাতিরা নিজের জমিতেই বাংলাদেশিদের আক্রমণ ও হুমকির সম্মুখীন হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে বাংলাদেশিরা আমাদের দেশে এসে আমাদের ভূমিতে, আমাদের জমিতে, আমাদের দেশে আমাদের উপরেই আক্রমণ করছেন। সেই মেঘালয়ের ঘটনা দুদিন আগে যা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, বাংলাদেশের এক পুলিশ কনস্টেবল ভারতীয়দের উপরে ঝাঁপিয়ে পড়ে বর্ডার টপকে এসে এবং তিনি রীতিমতো 10-12 জনকে নিয়ে এসেছিলেন। কি কারণে এসেছিলেন, কেন এসেছিলেন, এ তো তদন্ত সাপেক্ষ বিষয়। সেখানে পরিষ্কার বলা হচ্ছে ধুবড়ি, নগাঁও, মরিগাঁও, বরপেটা, দক্ষিণ শালমারা এবং গোয়ালপাড়ার মতো জেলাগুলি আমাদের কিন্তু হিট লিস্টে আছে। অর্থাৎ এই সকল জায়গায় বাংলাদেশের অনুপ্রবেশকারী সংখ্যা বাড়ছে এবং বাংলাদেশ থেকে ভারতে ঢুকে ভারতীয় নাগরিকদের জমিতে এসে ভারতীয়দের উপর ঝাঁপিয়ে পড়ছে কোনো এক অজ্ঞাত কারণে। এবার প্রশ্নটা হলো, আসাম সরকার যেটা করলো সেটা কি রাজ্যের, আমাদের রাজ্য বলুন, বাংলা বলুন কিংবা 7 সিস্টার্সের বাকি রাজ্যগুলো ফলো করবে? এর কিন্তু একটা আফটার এফেক্টস আসতে পারে, এটা মাথায় রাখতে হবে। সাধারণ মানুষের কাছে অস্ত্র দেওয়া মানে অলওয়েজ কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর কাজ করবে। যদি সাধারণ নাগরিক কোনোভাবে ওটিকে ভুল প্রয়োগ করেন, বিভিন্ন কারণে ভুল প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু এই সিদ্ধান্তের দিকে প্রশ্নচিহ্ন পাল্টা উঠবে। কিন্তু আমি বারবার যেটা বলি, বৃহত্তর স্বার্থের কথা মাথায় রাখতে হবে এবং এখানে বৃহত্তর স্বার্থ হলো দেশ, দেশের নাগরিক, শান্তি, সুরক্ষা, সার্বভৌমত্ব। বারবার 7 সিস্টার্সে যেভাবে মোহাম্মদ ইউনূসের বাহিনী অশান্ত করার চেষ্টা করছে, সেইটাকে যদি প্রিভেন্ট করতে হয় তাহলে অস্ত্র তুলে নিতে হবে সাধারণ মানুষকে, এবং এটাই ভবিতব্য এবং এটাই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছে আসাম সরকার। যাই হোক, আজকে এই ভিডিওতে মানুষ কমেন্ট করে জানান যে আসাম সরকারের এই সিদ্ধান্ত ঠিক না ভুল, এবং পরবর্তীকালে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক কি এই সিদ্ধান্তর দিকে যেতে পারে। আচ্ছা, বাই দ্য ওয়ে, কালকে আসামের পক্ষ থেকে, আসামের কংগ্রেসের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রককে একটি চিঠি লেখা হয়েছে। সেখানে সরাসরি তারা লিখেছেন যে আসামের সিকিউরিটি এই মুহূর্তে বাড়ানো প্রয়োজন, কারণ আমরা বারবারই শুনছি আসাম সরকার এই অনুপ্রবেশকারী ইস্যুতে সব থেকে কড়া অবস্থান নিয়েছে, কারণ পুশব্যাক ইস্যুতে তারা 1 নম্বর।
এমনকি তাদের এই ইস্যু নিয়ে মামলা অবধি হচ্ছে। ফলে পুশব্যাক ইস্যু সব থেকে বেশি আসামে, অনুপ্রবেশকারী সমস্যায় জর্জরিত কিছু ক্ষেত্রে আসামে। দেখুন, বাংলার সঙ্গে কম্পেয়ার করে লাভ নেই, বাংলায় এই ঘটনাগুলো সামনেই আসে না, কিছু ক্ষেত্রে মেন স্ট্রিম মিডিয়া এগুলো দেখাই না। আসাম সরকার তৎপর বলে এগুলো তবু একটা দুটো মিডিয়ায় আসছে এবং আমরা আপনাদের কাছে এই খবরগুলো পৌঁছে দিচ্ছি। এবার বিষয় হলো, আসাম কংগ্রেস বলেছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে সিদ্ধান্ত নিতে হবে, বর্ডার সিকিউরিটি বাড়াতে হবে। কেন বাংলাদেশিরা আসামকে টার্গেট করছে এই বিষয়ে কিন্তু রিপোর্ট আনা প্রয়োজন। কেন পুশব্যাক ইস্যুতে আসাম এগিয়ে থাকবে? কেন আসামে এই সমস্যা সব থেকে বেশি হবে? কেন বর্ডারেই আমরা বাংলাদেশিদের আটকাতে পারছি না? এই প্রশ্ন কিন্তু কালকে আসাম কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে করা হয়েছে। দেখুন, বিভিন্ন জায়গায় এতটাই ভঙ্গুর, এতটাই জঙ্গল এবং জঙ্গল আবৃত, ফলে আটকানো সম্ভব হয় না। আর আমাদের বিএসএফ জওয়ানরা দিন রাত পরিশ্রম করে সুরক্ষিত রাখার চেষ্টা করেন, কিন্তু এত বড় এরিয়া, কিছু না কিছু ফাঁক কিন্তু থেকে যায়। যারা অনুপ্রবেশকারী তারা এই ফাঁকগুলোকে ইউটিলাইজ করার চেষ্টা করেন। কিন্তু আসাম সরকার, একটা নির্দিষ্ট রাজ্যের সরকারের দায়িত্ব হলো, যদি কোনো অবস্থাতেই এই অনুপ্রবেশকারী আমাদের দেশে ঢুকে যায় তাকে শেষ করে দেওয়া, অন্তত আমাদের জাতীয় সুরক্ষার স্বার্থে শেষ করে দেওয়া, মানে প্রাণে মারার থেকে আমার মনে হয় কিছু ক্ষেত্রে পুশব্যাক পলিসিটাকে ইমপ্লিমেন্ট করা, যে আসাম সরকার কিন্তু করছে। অন্য রাজ্যের এই সংখ্যাটা কিন্তু কম, সেটাও কিন্তু আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য অ্যালার্মিং একটা বিষয়। যাই হোক, কমেন্টে জানাবেন পুরো বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন। ধন্যবাদ, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।